আপনাদের সবাইকে স্বাগত আপনাদেরই প্রিয় পরিবার চায়ের ঠেকে। এখানে আপনারা শুনতে পাবেন ভিন্ন স্বাদের কিছু গল্পের সমাহার। বিশেষ সতর্কবার্তা, এই চ্যানেল কোনো রকম কুসংস্কারে বিশ্বাসী নয়। আমরা কোনো রকম ভূত প্রেত বা অলৌকিকত্বে বিশ্বাসী নই। আপনারা নিখাত গল্প শোনার আনন্দে গল্প শুনুন এবং সকল প্রকার কুসংস্কার থেকে বিরত থাকুন। ধন্যবাদ। অসিতদা আমাদের মুখের দিকে একবার করে তাকিয়ে নিলেন। বিশ্বাস করতে পারবে কিনা জানি না, আমার নিজেরই বিশ্বাস হয় না এরকম কিছু ঘটেছিল আমার জীবনে। কিন্তু তারপরেই মনে হয়, এই যে আমি ঘুষ খাচ্ছি, ওই ঘটনাটা না ঘটলে তা হয়তো খেতে হতো না। তার মানে সত্যিই ঘটেছিল। উফ, আরে আপনি ঘটনাটা বলুন না। ভাস্কর একটু অধৈর্য হয়েই বলল, পুরুলিয়ায় বুঝলে, তখন দাপিয়ে কাজ করছি। চোখে তখন অনেক স্বপ্ন হে, বউ ছেলে বাবা মা সব কলকাতায়। মাসে হয়তো একবার করে বাড়ি যাই, বাকি সময়ে গোটা জেলা চষে ফেলেছি। আমার নাম শুনলেই তখন গোটা জেলা কাঁপে। তো সেই সময় একদিন কলকাতা থেকে এক বন্ধু সঞ্জয় ফোন করলো। রঘুনাথপুরের কাছে আনাড়া বলে একটা জায়গা আছে, তার একদম শেষে কলাবনি বলে একটা গ্রামে নাকি রিসর্ট খুলবে সে ব্যাপারেই আমার সাহায্য চায়। সন্দেহ ছিল যে রিসর্টটা আদপেও চলবে কিনা, কিন্তু সঞ্জয় দেখলাম বেশ কনফিডেন্ট। ওদিকে একটা পাহাড় আছে টিলাবনি, সেখান থেকে দ্বারকেশ্বর নদী বেরিয়েছে। কাজেই ওরকম একটা জায়গায় রিসর্ট চলবে না তো আর কোথায় চলবে। ওখানে একটা পুরনো ভাঙাচোরা জমিদার বাড়ির খবর পেয়েছে সেই প্রপার্টি গোটাটাই কিনে রিসর্ট করতে চায়। পুরনো জমিদার বাড়ি শুনে একটু খটকা লাগলো। বাবার চাকরির সুবাদে বেশিরভাগটাই কোটশিলায় কাটলেও শেষ একটা বছর কেটেছিল আনাড়ায়। সেখানে জমিদার বাড়ি বলতে তো একটাই ছিল। ইতস্তত করে সঞ্জয়কে জিজ্ঞাসা করেই ফেললাম, তুই কি বাগলদের বাড়ির কথা বলছিস? এই তো চিনিস, তাহলে ওটার কথাই বলছি। একটু খবর নিয়ে আসতে পারবি? খবর মানে কি ধরনের খবর? আমি জানতে চাইলাম। সঞ্জয় বলল, আমি যা শুনেছি যে শরিকরা নাকি কেউ বেঁচে নেই, সবাই মরে হেজে গেছে। যাহ, তা আবার হয় নাকি? অত বড় জমজমাট বাড়ি। আমরা যখন আনাড়া থেকে চলে আসি তখন আমার 10 বছর বয়স। তারপর থেকে মাত্র 30 বছর কাটতে না কাটতে একেবারে ধ্বংসস্তূপ। আমি খুবই অবাক হলাম। কি ভুলভাল বকছিস? সেই জন্যই তো বলছি গুরু, যা শুনছি যে পাগলদের বংশ নাকি প্রায় শেষ। কেবল একটা আতপাগলা নাকি ওই ধ্বংসস্তূপ আগলে বসে আছে। জাস্ট সত্যি মিথ্যেটা দেখে নেওয়া। মানে ওই একটা লোকের সঙ্গেই ডিল করলে হবে, নাকি গোটাটাই ভাঁওতা? তলে তলে সকলেই ঘাপটি মেরে আছে। আর আমার পক্ষে কলকাতা থেকে অদ্ধর যাওয়ার চাইতে, মানে তুই তো পুরুলিয়াতেই আছিস। তখনই ঠিক করে ফেললাম যে যাব। আমাদের ছোটবেলায় বাগলরা ছিলেন আনাড়ার জমিদার। জমিদারি প্রথা উবে গেলেও ঠাট বাট বজায় ছিল। তাদের প্রকাণ্ড বাড়ি, বিরাট বাগান, বিঘাখানেক পুকুর, কেতা দুরস্ত আচার ব্যবহার আর নিত্যদিন লেগে থাকা পূজাপালা পার্বণের কথা এখনো বেশ মনে আছে। তবে ঠাটবাট আর বনেদি মেজাজ থাকলেও অহংকার ছিল না। সেজন্যই ওই বাড়ির এক ছেলে কার্তিকের সঙ্গে আমার বন্ধুত্ব হতে আটকায়নি। কিন্তু বাড়িটার সত্যি সেরকম অবস্থা নাকি? আর এই যে আতপাগলা লোকের কথা বলছে, আমার মনের গভীর থেকে কেউ যেন বলতে থাকলো, ও আর কেউ নয়, আমার ছোটবেলার বন্ধু কার্তিক। খুব শিগগিরই যেতে হবে। দেখি এত বছর পরেও আমাকে চিনতে পারে কিনা। কিন্তু যাব ভাবলেই তো আর যাওয়া হয় না। নানান কাজে আটকে গিয়ে মাথা থেকে সবটাই বেরিয়ে গেল। তারপর হঠাৎ একদিন শনিবারে সঞ্জয়ের মেসেজ ভেসে উঠল, গিয়েছিলিস? উত্তর দিতে গেলে স্বীকার করতে হয় যে যাইনি। আর সেটা লিখলে যে ধরনের ভাষা ধেয়ে আসবে তা হজম করা বেশ কষ্টকর। তাই কোনো উত্তর দিলাম না, বরং তাড়াতাড়ি ডেকে পাঠালাম আমার ড্রাইভার সহদেবকে। আজই জায়গাটা দেখে এসে ওকে রাত্রিরের মধ্যে যা জানানোর জানিয়ে দেব। কিন্তু টুকটাক কাজ সেরে বেরোতে বেরোতে সেই দুপুর পেরিয়ে গেল। সে যাক, পুরুলিয়া টাউন থেকে তো খুব দূরে নয়। দিব্যি কানে হেডফোন গুঁজে মোবাইলে গান শুনতে শুনতে চলেছি। সামনে একটা লেভেল ক্রসিং পেরোতে হবে। দেখি গেটটা বন্ধ, কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে ঠিক নেই। অসিতদা অন্যমনস্কভাবে তাকিয়ে রইলেন সামনে, হাতে সিগারেটটা পুড়ছে। বুঝতে পারছি যে উনি অনেক দূরে কোথাও পৌঁছে গিয়েছেন। আমার বাঁ পাশে লাল হয়ে থাকা পলাশের বন, অসিতদা বলতে শুরু করলেন। আর ডান পাশে বিস্তীর্ণ রুক্ষ মাঠের মাঝখানে
এবড়ো খেবড়ো পাথর মাথায় নিয়ে একটা টিলা। তার মাথার বোঝা থেকে ছিটকে আসা ছোট বড় নানা মাপের অসংখ্য পাথর ছড়িয়ে পড়েছিল মাঠ জুড়ে। হঠাৎ নজরে পড়ল সেরকমই একটা পাথরের ওপরে চুপ করে গালে হাত রেখে একটা মেয়ে বসে রয়েছে। অমাবস্যার রাতের মতো ঘন কালো গায়ের রঙের সঙ্গে মিশে রয়েছে খোলা এলো চুল। আদুর গায়ে কেবল একটা হলদের ওপরে কালো ছোপ ছোপ শাড়ি কোনো রকমে জড়ানো। বাবা, এত বছর পরেও শাড়ির রংটা আপনার তো বেশ মনে আছে দেখছি। ভাস্কর ফুট কাটল। অসিতদা কিন্তু হাসলেন না, নিরুত্তাপ গলায় বললেন, গোটাটা শোনো, তাহলেই বুঝতে পারবে কেন মনে আছে। ঠিক আছে শুনি, আমি বললাম। কালো দুই হাতে ধপধপ করছে দুটো সাদা শাঁখা, পাশেই নানা রঙের টুকরো কাপড় দিয়ে তৈরি একখানা ঝোলা। ইতিমধ্যে আরও কটা গাড়ি আটকে পড়েছে। মেয়েটা আমাদের গাড়ির দিকে একবার দেখল। আমি ওর চোখ দেখতে পাইনি, কাজেই কোন দিকে তাকিয়েছিল আমার পক্ষে বোঝা সম্ভব নয়, কিন্তু কেমন যেন মনে হলো যে ও আমার দিকেই দেখছে। তারপরেই মুখ নামিয়ে ঝোলা খুলে ধীরে সুস্থে কী সব বার করতে শুরু করলো। কাঁচ তুলে দেবো স্যার? সহদেব জিজ্ঞাসা করলো। নইলে ওই পাগলি কিন্তু এক্ষুনি জ্বালাতে আসবে। আমি মেয়েটাকে দেখছি দূর থেকে, মুখটা স্পষ্ট করে দেখা যাচ্ছে না, তবুও আমার কেমন একটা অস্বস্তিকর অনুভূতি হচ্ছিল। ঠিক ভয় নয়, কিন্তু কেমন একটা গা শিরশিরে অনুভূতি। মনে হচ্ছিল মেয়েটাকে না দেখতে পেলেই ভালো হতো। কাজেই সহদেবের কথা শুনে বললাম, হ্যাঁ তুলে দাও। কাঁচ তুলতে তুলতে সহদেব হাসছিল। রেলগেট পড়ে গেল মানে ওর কাজ শুরু হলো। মুখে একটা মুখোশ এঁটে যত গাড়ি গেটে আটকাবে জানলার সামনে এসে পয়সা চাইবে। হঠাৎ করে ওরকম দেখলে আপনার ভয় করবেই, মনে হবে 2-5 টাকা ওকে দিয়ে বিদেয় করি। কথাটা ঠিক। একবারই যেটুকু মেয়েটার দিকে চোখ পড়েছে তাতে মনে হয়েছে ওর চেহারায় এমন একটা কিছু রয়েছে যে দ্বিতীয়বার আর তাকানো যায় না। সেটা ঠিক সংকোচ নয়, বললাম না, এমন একটা গা শিরশিরে অনুভূতি। সেটা ছিল ডিসেম্বরের মাস। শীতের দুপুর ক্রমশ নিস্তেজ হয়ে বিকেল গড়িয়ে যাচ্ছে। আকাশটা বেশ মেঘলা, বৃষ্টি হবে কিনা কে জানে। গেট পড়ে রয়েছে তো রয়েছে, ট্রেনের কোনো দেখা নেই। সহদেব নেমে গেল নিচে। আমি একলা বসে একটা ফাইল উল্টাচ্ছি। ফাইল পেলেন কোথায়? ভাস্কর জিজ্ঞাসা করলো। আমি কোথাও বেরোলে গাড়িতে সবসময় কিছু না কিছু ফাইল রাখি, সময় পেলেই নেড়েচেড়ে দেখি, কাজ এগিয়ে থাকে। তারপর আমি আবার গল্পটার সূত্র ধরিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, অসিতদা বললেন। বসে বসে ফাইল উল্টাচ্ছি, কতক্ষণ ওইভাবে কেটেছে জানি না। হঠাৎ টুকটুক করে জানলার কাছে টোকা পড়ল। ফাইল থেকে চোখ তুলতেই তো আঁতকে উঠেছি। জানলার কাছে ও কে? মুখখানা একদম নীল, আর পুরু ঠোঁটের ওপর দিয়ে লালচে ছোপ মাখা দাঁত বেরিয়ে রয়েছে। মাথায় একটা লাল রঙের বিচিত্র জটা, কপালে আবার সাদা রং দিয়ে একখানা খুলি এঁকে রেখেছে। খুলি? খুলি মানে? আমি জিজ্ঞাসা করলাম। অসিতদা খিঁচিয়ে উঠে বললেন, তোমাদের এই এক দোষ, মন দিয়ে না শুনে শুধু 50টা প্রশ্ন করবে। খুলি বোঝো না? মরার মাথা, যাকে স্কাল বলে, সেই খুলি এঁকে রেখেছে কপালে, আর সেই সঙ্গে গলায় একখানা প্লাস্টিক না কিসের সাপ জড়ানো। মানে যত সব বিভৎসভাবে সাজা যায় আর কি। আবার জানলায় টোকা পড়ল। মেয়েটা কি বলতে চাইছে? এই তো পাথরে চুপচাপ বসেছিল, এর মধ্যে মুখে রং মেখে সাজলো কখন? নিজের সাহস নিয়ে যথেষ্ট গর্ব আছে আমার, কিন্তু সত্যি বলছি, আচমকা ওই মূর্তি দেখে সারা শরীর শিরশির করে উঠল। নেহাত কাঁচ তোলা রয়েছে, নইলে সে কি করতো কে জানে। আর চোখে এমন একটা কিছু সম্মোহনকারী দৃষ্টি যে ওর দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার নেই। কতক্ষণ এইভাবে কেটেছে কে জানে। হঠাৎ দূর থেকে একটা তীক্ষ্ণ শব্দ ক্রমশ এগিয়ে আসতে থাকলো সামনে। আবার জানলার কাছে টোকা দিল সে। আমার কেমন একটা ইচ্ছে শুরু হলো যে কাঁচটা খুলেই দিই, কথা বলি ওর সঙ্গে, কিন্তু কাঁচ তো বোতাম টিপে সহদেব আটকে দিয়েছে। সেটা যে খুলবো আমার সাধ্য নেই। সে আবার ইশারায় দরজা খুলতে বলল, এমনভাবে বলছিল যেন ওর আর আমার মাঝখানে এইটুকু বাধা সরানোটাই পৃথিবীর সবচেয়ে জরুরি কাজ। তীক্ষ্ণ একটা শব্দ এখন অনেক কাছে, আর সেই সঙ্গে এবার চাকার শব্দ মিশেছে। চোখের কোণা দিয়ে দেখতে পেলাম লম্বা মালগাড়িটা বেরিয়ে যাচ্ছে, আর তখনই সহদেব চলে এলো সামনে। কাঁচ দিয়ে দেখছি, পাগলিকে দেখে সহদেব পকেট থেকে একটা 5 টাকা বাড়িয়ে দিল, কিন্তু পাগলি নিল তো নাই, উল্টে একটা অদ্ভুত মুখভঙ্গি করে এমনভাবে ছিটকে পিছিয়ে গেল
যেন ওই টাকার মতো নোংরা জিনিস আর হয় না। তারপর আঙুল তুলে আমাকে দেখিয়ে দেখিয়ে কিছু বলতে থাকলো। আমি শুনতে পাচ্ছি না, কিন্তু দেখলাম সহদেব খুবই অবাক হয়ে একবার ওকে একবার আমাকে দেখছে। তারপর নিজের দিকের দরজাটা খুলে গলা নামিয়ে বলল, স্যার, পাগলিটা আপনার সঙ্গে একবার কথা বলতে চাইছে। প্রাথমিক ভয় বা অস্বস্তি যেটাই হোক সামলে নিয়েছি। ততক্ষণে লেভেল ক্রসিংয়ের গেট উঠে যাচ্ছে। যে 2-3টে গাড়ি আরও দাঁড়িয়ে পড়েছিল তাদের মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে। পাগলিকে পাত্তা না দিলেও চলতো, কিন্তু ওই যে বললাম, আমি ভেতর থেকেই একটা তীব্র তাগিদ অনুভব করছিলাম ওর সঙ্গে কথা বলার জন্য। কেন কে জানে, কিন্তু মনে হচ্ছিল যেন ওর সঙ্গে দুদণ্ড কথা বলতে না পারলে আমার সারাটা জীবন বৃথা। কাঁচটা নামিয়ে দাও তাহলে। তারপর গলায় অফিসার সুলভ গাম্ভীর্য এনে বললাম, কি হয়েছে? পাগলি খলখল করে হেসে উঠল। তারপর ইশারায় নিচে নামতে বলল। আমি সম্মোহিতের মতো নেমেও এলাম। বুঝতে পারছি সহদেব খুবই অবাক হয়ে পড়েছে আমার আচরণে, কিন্তু আমি ততক্ষণে পাগলির টানে আটকে গিয়েছি। সামনে দাঁড়িয়ে সে হুড়মুড় করে কি একটা মন্ত্র বলে গেল। একটা বর্ণও বুঝলাম না, তবে আগে তো অনেক কিছুর চর্চা করেছি, কাজেই ভাষাটা যে বিশুদ্ধ সংস্কৃত বুঝতে অসুবিধা হলো না। ফলে ওই পাগলির মুখে এরকম পরিশীলিত উচ্চারণে সংস্কৃত মন্ত্র শুনে খুবই অবাক লাগলো। সে ততক্ষণে সামনে হাত পেতেছে। প্রণামী দে। দিচ্ছিলাম তো তোমাকে, পাশ থেকে সহদেব বলল। পছন্দ হলো না। পাগলি ওকে পাত্তা না দিয়ে আমাকে আবার বলল, দে প্রণামী দে। সত্যি বলছি তোমাদের, আমার যে তখন কি হয়ে গেছিল তার ঠিক নেই। প্রথমে 10 টাকা বের করে দিলাম, তারপরেই মনে হলো 10টা টাকা বড্ডই কম, কাজেই আরও 50 টাকা বের করলাম। ভাস্কর মিচকে হেসে বলল, আপনি ওই পাগলিকে এক কথায় 60 টাকা দিয়ে দিলেন? খুব সুন্দরী ছিল বোধহয়। না রে ভাই, সুন্দরী আবার কি? অসিতদা অন্যমনস্ক হয়ে গেলেন। অবশ্য সুন্দর বলতে কি বোঝানো হচ্ছে সেটা একটা ফ্যাক্টর। পার্টি ফাটিতে গেলে ওই মেয়েকে নিয়ে মোটেই যাব না, কিন্তু সারা জীবন যদি গাছতলায় বসে কাটিয়ে দিতে হয় তাহলে ওকেই চাইব। কিন্তু আপনি তো বললেন যে ওকে দেখে নাকি অস্বস্তি লাগছিল। আমি বললাম। অসিতদা মাথা নাড়লেন। গোড়ায় লাগছিল তো, কিন্তু তারপরে যে মুহূর্তে নিচে নেমেছি সেই মুহূর্ত থেকে আমি আর আমার মধ্যে নেই। আসলে কি জানো, ওই চেহারার মধ্যে একটা সাংঘাতিক আকর্ষণীয় ব্যাপার ছিল। এমন একটা আকর্ষণ যে নিজের ক্ষতি হচ্ছে জেনেও সেই টানে ভেসে যেতে ভালো লাগে। যাই হোক, তারপর আমি বললাম, হ্যাঁ। অসিতদা আবার শুরু করলেন। টাকা দিয়ে গাড়িতে উঠতে যাব, পাগলি ধমক দিয়ে বলল, প্রণাম করলি না আমাকে? এই, বাড়াবাড়ি করো না, টাকা পেয়ে গিয়েছো, এবার যাও। এইবারে সহদেব মুখ খুলল। তারপর আমার দিকে ফিরে বলল, তাড়াতাড়ি উঠুন স্যার। পাগলি আবার বলল, প্রণাম না করে চলে যাচ্ছিস? তোর ভালো হবে না। সে আরও কী সব বলে যাচ্ছিল, কিন্তু সহদেব তার আগেই কাঁচ তুলে দিয়ে গাড়িতে স্টার্ট দিয়েছে। চাকা গড়ানোর সঙ্গে সঙ্গে বলল, শ্বাসটা দেখলেন স্যার? অসুস্থ মানুষ থাকলে তো হার্ট ফেল করবে। ঠিক কথা, কিন্তু আমার অন্য একটা জিনিস মনে হচ্ছিল। ও কি সত্যিই পাগলি? পাগলের চোখে কি ওরকম উজ্জ্বল হয়? অত সুন্দর সংস্কৃত উচ্চারণ হয়? মেয়েটা কে? এই গল্পের পরবর্তী পার্টটি শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, এবং আপনি যদি ফেসবুক থেকে এই গল্পটি শুনে থাকেন তাহলে আমাদের পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ। পরবর্তী গল্প আমরা খুব শীঘ্রই আনার চেষ্টা করব।